দিল্লি ভ্রমণ। বাদশাহ বাবর রমণের বুদ্ধি সম্বন্ধে জানতে পারেন এবং তাকে পরখ করতে চান। উনি কৃষ্ণদেব রায়কে চিঠি লেখেন আর অনুরোধ করেন যে রমণকে যেন দিল্লি পাঠিয়ে দেয়। চিঠিটা পড়েই কৃষ্ণদেব রায় উৎফুল্ল হয়ে ওঠেন। রমণ, শোনো, বাবরের সঙ্গে দেখা করার জন্য তৈরি হও, কিন্তু মনে রেখো বাবরের থেকে কমপক্ষে 1 থলি স্বর্ণমুদ্রা তোমায় জিততেই হবে। যথা আজ্ঞা মহারাজ। বিজয়নগরের সম্মান রক্ষা করতে আমার পক্ষে যা সম্ভব আমি তাই করব। বাবর তার মন্ত্রীদের আদেশ দেন তারা যেন রমণের কোনো কথায় না হাসে। এও সাবধান করে দেয়া হয় যে তার আদেশ অমান্য যে করবে তাকে কঠিন শাস্তি দেওয়া হবে। রমণ অনেক হাসির কথা বলল, কিন্তু কেউই ওর কথায় হাসল না। রমণ তখন হতভম্ব হয়ে গেল। এরা তো পুতুলের মতো বসে আছে। মনে হচ্ছে আমায় বিজয়নগর খালি হাতেই ফিরতে হবে। রাজা তো বলেছিল আমি যেন কমপক্ষে 1 থলি সোনার মোহর জিতি। যে করেই হোক আমায় জিততেই হবে। এখন আমি কি করি? পরের দিন সকালে বাবর ঘুরতে বেরোলেন। রাস্তায় তিনি একজন বৃদ্ধ লোককে মাটি খুঁড়তে দেখলেন। শুনুন বাবা, এই বুড়ো বয়সে আপনি এত কঠোর পরিশ্রম কেন করছেন? আমি এখানে আমের চারা লাগাবো। এ কি বোকামো করছেন? আচ্ছা, আপনি কি বিশ্বাস করেন যে এই গাছের ফল খাওয়ার জন্য আপনি বেঁচে থাকবেন? আমার পূর্বপুরুষ চারা পুঁতেছিল, তার অনেক বছর পর আমি ফল পাই। একইভাবে আমি আজ যে চারা লাগাচ্ছি তাতে আমার বাচ্চা ও নাতিপুতিরা ফল খাবে। খুব ভালো কথা বলেছেন। আপনার এই চতুর কথার জন্য এই সোনার মুদ্রার থলি পুরস্কার দিলাম। ধন্যবাদ জাহাপনা। কথায় বলে যে মানুষকে ফলের জন্য দীর্ঘদিন অপেক্ষা করতে হয়, কিন্তু আমি তো গাছ পোতার দিনই স্বর্ণমুদ্রা রূপে ফল পেয়ে গেলাম। খুব ভালো লাগছে আপনার কথা। নিন আরেক থলি সোনার মুদ্রা। যে বীজ বপন করে সে একবারই ফল পাকার সময় পুরস্কার পায়, কিন্তু আমি তো সোজা বপন করার দিনই 2 বার পুরস্কার পেলাম। আরে বাহ, আপনি তো খুব বুদ্ধিমানের মতো কথা বলেন। আমি খুব খুশি। নিন আরেকটা স্বর্ণমুদ্রার থলি। বুড়ো লোকটা তার দাড়ি আর ছদ্মবেশ খুলে ফেলল। রমণ, তুমি তাহলে এত বুদ্ধিমানের মতো কথা বলার লোকটা তুমিই ছিলে? আজ্ঞে জাহাপনা, আমাদের রাজা আমায় কমপক্ষে 1 থলি সোনার মুদ্রা জিততে বলেছিলেন, কিন্তু আমি তো 3টে থলি জিতেছি। বাবর রমণের প্রশংসা করেন এবং নিজের মহলে রেখে তার খুব খাতির যত্ন করেন, আর যাবার সময় রমণকে অনেক উপহারও দেন। রামনের দরবারে প্রবেশ। ভগবানের আশীর্বাদে বিজয়নগরের দরবারে প্রবেশ করা এত সহজ ছিল না। তাই রামন একটি সুযোগের অপেক্ষায় ছিল। একদিন সকালে রামন রাজগুরুকে নদীতে স্নান করতে দেখল। তখনই তার মাথায় একটি বুদ্ধি খেলে গেল। ও রাজগুরুর পোশাক একটি পাথরের পেছনে লুকিয়ে রাখল। রাজগুরু যখন ফিরল, এ কি, আমার পোশাক কোথায় গেল? এখানেই তো রেখেছিলাম। রামন বেরিয়ে এসে রাজগুরুকে প্রণাম করল। আপনার পোশাক আমার কাছে, ফেরত আমি অবশ্যই দেব, কিন্তু একটি শর্তে, আমায় কাঁধে বসিয়ে নিয়ে যেতে হবে। রাজগুরু খুব রেগে গেলেন, কিন্তু পোশাক ফেরত পাওয়ার জন্য এটা মানতেই হল। বেশ, আমি রাজি। রামনকে কাঁধে নিয়ে যখন রাজগুরু যাচ্ছিলেন, তখন সেটি রাজার নজরে পড়ায় তিনি খুব রেগে সৈনিকদের ডাকলেন, প্রহরে, দেখো রাজগুরুর কাঁধে চড়ে কে যাচ্ছে। তাকে প্রচণ্ড পিটুনি দাও ও রাজগুরুকে আমার কাছে নিয়ে এসো। এদিকে কিছু দূর গিয়ে রামন কাঁধ থেকে নেমে গেল। ক্ষমা করবেন গুরুমশাই, দোষ হয়ে গেছে, এর প্রায়শ্চিত্ত আমায় করতেই হবে। এবার আপনি আমার কাঁধে উঠুন, আমি আপনাকে বাড়ি পৌঁছে দিই। ঠিক আছে বৎস, ঈশ্বর তোমার সহায় হোক। রামন রাজগুরুকে নিজের কাঁধে তুলে চলল। প্রহরীরা তাকে দেখেই রাজগুরুকে জবরদস্তি নিচে নামাল। তোমার সাহস কি করে হয়? তুমি রাজগুরুর কাঁধে বসেছিলে?
গুরুজি, মহারাজ আপনাকে রাজমহলে ডেকেছেন। সাবাস, আমি তো এই সুযোগের অপেক্ষাতেই ছিলাম। এইভাবে রামনের ইচ্ছে পূরণ হল। পুরস্কার ভাগ করে নিও। একবার কৃষ্ণদেব রায় তার সভায় এক নাচের অনুষ্ঠানের আয়োজন করেন। তিনি ভাবলেন রমন তাতে বাধা সৃষ্টি করতে পারে এবং নিজেকে চতুর প্রমাণ করার জন্য অনুষ্ঠান নিয়ে রসিকতা করবে। সেই জন্যে তিনি তার পাহারাদারদের রমনকে ভেতরে ঢুকতে না দেওয়ার আজ্ঞা দিলেন। সভায় আজ নাচের অনুষ্ঠান আছে, কিন্তু রাজা আমায় ডাকেননি কেন? ঠিক আছে, হয়তো তিনি ভুলে গেছেন। যাই গিয়ে নাচ দেখি আমি। রমন সবার মধ্যে ঢোকার চেষ্টা করে, কিন্তু পাহারাদাররা তাকে বাধা দেয়। মাফ করবেন, আপনি সভায় যেতে পারবেন না। আরে, তুমি আমায় জানো না? আমি রমন, সভার কৌতুক শিল্পী। আমায় কেন যেতে দেবে না? ক্ষমা করবেন, মহারাজ আপনাকে ভেতরে না যেতে দেওয়ার আদেশ দিয়েছেন। রমন কিছুক্ষণ ভেবে নেয়। আসলে রাজা আমায় কিছু উপহার দেবেন বলে ডেকেছেন। উনি আমার অপেক্ষা করছেন হয়তো। যদি তুমি আমায় ভেতরে যেতে দাও, তবে উনি যাই উপহার দেবেন তা আমি তোমার সঙ্গে ভাগ করে নেব। পাহারাদার জানতো যে রমনকে রাজা অনেক উপহার দেন, তাই সে লোভে পড়ে গেল। ঠিক আছে, আপনি যেতে পারেন, কিন্তু মনে রাখবেন মহারাজ যাই দেবেন তার অর্ধেক আমায় দিতে হবে। মাফ করবেন, আপনি সভায় যেতে পারবেন না। তুমি যদি আমায় ভেতরে যেতে দাও, তবে তার বদলে বাকি যা বেঁচে থাকবে তা আমি তোমায় দিয়ে দেব। পাহারাদার তা মেনে নেয় আর রমনকে ভেতরে যেতে দেয়। অনুষ্ঠান চলছিল। রমন একটা লাঠি নিয়ে প্রধান নর্তকীকে মারতে আরম্ভ করে। রমন, তোমার এত সাহস! প্রহরী, নাচে বাধা দেওয়ার জন্য রমনকে 100টা চাবুক মারো। উপহারের জন্য ধন্যবাদ মহারাজ, কিন্তু আমি দরজায় দাঁড়ানো ওই 2 সিপাহের সঙ্গে তা ভাগ করে নিতে চাই। আপনি আমায় যা দেবেন তা ওদের সঙ্গে ভাগ করে নেব বলে আমি কথা দিয়েছি। এবার সব কথা কৃষ্ণদেব রায় বুঝতে পারেন, আর ঘুষ চাওয়ার অপরাধে পাহারাদারদের তিনি উচিত শাস্তি দেন। রামনের পরীক্ষা। রামনের দরবারে প্রবেশ করার বুদ্ধিটি রাজার বেশ মজার লাগল। সাহসী, বুদ্ধিমান, নির্ভীক রামনকে তার খুব পছন্দ হল। কিন্তু উনি রামনকে আরেকটু পরখ করে নিতে চাইলেন। তিনি প্রহরীদের আদেশ দিলেন, রামন রাজগুরুর অপমান করেছে, এটি একটি অপরাধ, আর এর শাস্তি রামনকে পেতেই হবে। খোলা মাঠে একটা গর্ত খুঁড়ে রামনকে গলা অবধি তাতে ঢুকে দাও, আর হাতির পায়ের তলায় তার মাথাটা পিষে দাও। রাজার আদেশে সৈনিকরা রামনকে মাঠে পুঁতে দিল আর হাতি আনতে গেল। গর্তে ঢুকে থাকা রামনের নড়াচড়াও মুশকিল হয়ে গেল। তখনই রামন এক কুঁজো লোককে আসতে দেখল। তাকে দেখেই রামনের মাথায় একটা বুদ্ধি খেলে গেল। আরে এসো এসো, তুমি খুব ভাগ্যবান যে আজ এদিকে চলে এলে। ভাগ্যবান কেন? এমন কি হলো? আমার পিঠেও তোমার মতন একটা কুঁচ ছিল। এক কবরেজ মশাইয়ের সাথে দেখা হতে উনি আমাকে গলা অবধি মাটিতে ঢুকে থাকার পরামর্শ দিলেন, আর তার কিছু ঘন্টা বাদেই দেখবে তোমার কুঁজ একদম ঠিক হয়ে যাবে। সত্যি বলছো? তোমার কুঁচ কি ঠিক হয়ে গেছে? সেটাই তো জানার। আমায় এখান থেকে বেরোতে সাহায্য করো তো, বাইরে আসলেই জানা যাবে কি হলো। লোকটি রামনকে বাইরে বেরোতে সাহায্য করল। ও দেখল যে রামনের পিঠ ঠিক হয়ে গেছে। ও খুব খুশি হল। আরে বাহ, দেখলে আমার পিঠ ঠিক হয়ে গেছে, আমি ভালো হয়ে গেছি। এই শোনো, তুমি আমায় সাহায্য করবে? আমিও আমার পিঠ সোজা করতে চাই, দয়া করো। রামন তো এরই অপেক্ষায় ছিল। ও অমনি ওই লোকটিকে গলা অবধি গর্তে ঢুকিয়ে দিল আর নিজে রাজার সাথে দেখা করতে দরবারে হাজির হল। রামন, তুমি এখানে কি করে? আরে তোমার সাজা কি হলো? প্রহরীরা কই? একটি লোক আমায় বাঁচালো মহারাজ, বেচারা কুঁজো ছিল। আর রামন রাজাকে সবিস্তারে সব শোনাল। তোমার বুদ্ধির তুলনা হয় না রামন, আমি খুব খুশি। আজ থেকে তোমায় এই দরবারে আমি বিদূষক হিসেবে নিযুক্ত করলাম।
রামনের স্বপ্ন সত্যি হল। ও রাজদরবারে চাকরি পেল। রামন এবার বড়লোকের মতো নিজের জীবনযাপন করতে লাগল। অমূল্য আংটি। কৃষ্ণদেব রায় একটি অমূল্য রত্নের আংটি পরতেন। একদিন উনি জানতে পারলেন যে আংটিটা হারিয়ে গেছে। পাহারাদারদের উপর তার সন্দেহ হলো, কিন্তু পাহারাদারদের মধ্যে কে চুরি করেছে সেটা তিনি বুঝতে পারছিলেন না। তখন উনি রমনকে ডেকে পাঠালেন। রমন, আমার অমূল্য রত্নের আংটিটা হারিয়ে গেছে। আমার 12টা পাহারাদারের উপর সন্দেহ হচ্ছে। আসল চোরকে তুমি কি চিনতে পারবে? চোর ধরার জন্য আমার কাছে একটা ফন্দি আছে, কিন্তু তার জন্য আমি কি পুরস্কার পাবো মহারাজ? যদি তুমি চোরকে চিনতে পারো তবে তোমায় 100টা সোনার মুদ্রা পুরস্কার দেব। রমন রাজবাড়ির সমস্ত পাহারাদারদের একটা ঘরে ডাকলেন। সেপাইরা, ভেতরে কালী মায়ের মূর্তি আছে। সবাইকে এক এক করে ভেতরে যেতে হবে, আর কালীর ডান পাটা ছুঁতে হবে। কিন্তু আমাদের এসব কেন করতে হবে? মহারাজের আংটি হারিয়েছে, আর চোরকে ধরতেই হবে। যদি তোমরা কালীর পা ছোঁও, তবে মা কালী আমার স্বপ্নে এসে কে চোর তা বলে দেবে। রমন একের পর এক পাহারাদারদের ভেতরে পাঠালেন। পাহারাদাররা তাদের হাত মা কালীর পায়ে রাখে। যখন ওরা বাইরে এলো, তোমাদের হাত আমায় দেখাও, আমি হাতের গন্ধ শুঁকতে চাই। রমন প্রথম 6 জন পাহারাদারকে যেতে বলেন, আর 7ম পাহারাদারের হাতের গন্ধ নিতে থাকেন। মহারাজ, এই সেই চোর। আমায় ক্ষমা করে দিন মহারাজ, ভুল হয়ে গেছে। আমি আংটিটা ফেরত দিয়ে দিচ্ছি। রাজা তখন সেই পাহারাদারকে কারাগারে নিক্ষেপ করতে আদেশ দিলেন। তুমি ওকে কি করে চিনলে রমন? তুমি তো বলেছিলে যে কালী তোমার স্বপ্নে আসবে। মহারাজ, এ তো জলের মতো সহজ। আমি কালীর ডান পায়ে সুগন্ধি লাগিয়ে রেখেছিলাম। কালীর পায়ে যেই হাত রাখতো তার হাতে গন্ধ পাওয়া যেত। কিন্তু ওই সেপাই ঘাবড়ে গিয়েছিল আর তার হাত কালীর পায়ে রাখেনি। তাই আমি বুঝলাম যে সেই চোর। রাজা তখন রমনের খুব প্রশংসা করলেন, আর তাকে 1 থলে সোনার মুদ্রাও দিলেন। রামনের চালাকি। একদিন রাজনগরের একটি চিত্রকর নিজের ছবি দেখাতে বিজয়নগর এলো। রাজাকে ও দরবারে ছবি দেখাচ্ছিল। বাহ, দারুণ! এই ছবিটি তো ভীষণ সুন্দর। রামন, এই হরিণটিকে দেখো। আজ্ঞে মহারাজ, কিন্তু আপনি লক্ষ্য করেছেন কি যে এই হরিণটির একটি কান? রাজা এই নিয়ে কিছুই বললেন না, কিন্তু ওই চিত্রকর নিজের ভুল মানতে চাইল না। ওই হরিণটি বাঁদিকে তাকিয়ে, তাই ওর ডান কানটি লুকিয়ে আছে। কিন্তু কানের কিছুটা অংশ তো অবশ্যই দেখা যাওয়া উচিত, তাই না? এবার চিত্রকরটি রেগে গেল। তোমার মতন সামান্য একটি লোক আমার ক্ষমতা কি করে বুঝবে? কোনো আসল অনুরাগী বুঝবে আমার কদর, সেই চিনবে আমার চিত্রকলা। রামনের উদ্দেশ্য ছিল ছবিটিতে ভুল বের করা। মহারাজ, আমিও আমার বানানো কিছু ছবি আপনাকে দেখাতে চাই। রাজা বুঝলেন যে রামনের এর মধ্যে কোনো পরিকল্পনা আছে। উনি দেখতে চাইছিলেন যে রামন কি করতে চায়। আরে বাহ, বেশ বেশ, আমি তবে কাল আমার অতিথিদের নিয়ে তোমার চিত্রকলা দেখতে যাব। পরের দিনই রাজা ওই চিত্রশিল্পীকে নিয়ে রামনের বাড়িতে গেলেন, কিন্তু ওখানে মাত্র 2টি কাগজ দেখতে পেলেন, যার একটিতে ঘোড়া ও একটিতে ঘাস লেখা ছিল। কেমন লাগলো চিত্রকলা? ছবি? কোথায় ছবি? এখানে তো শুধু ঘোড়া আর ঘাস লেখা, কিন্তু ছবি তো নেই কোনোটায়। ওহো, আসলে ঘোড়াটি ঘাস খেতে চলে গেছে, তাই আপনি দেখতে পাচ্ছেন না। কিন্তু ঘাসই বা কোথায়? ঘাস তো ঘোড়া খেয়ে ফেলেছে, কি করে দেখতে পাবেন? ঠিক আছে, কিন্তু তাহলে ঘোড়াটি কই? ও, ঘোড়াটি এখানকার ঘাস খাওয়ার পর অন্য কোথাও গেছে খেতে। আসলে কি মহারাজ, আমার শিল্প শুধুমাত্র একজন আসল শিল্পী বুঝতে পারবে, তাই না? এই কথা শুনে চিত্রশিল্পীটি প্রচণ্ড লজ্জিত হলেন। ঝোপের পেছনে চোর। একদিন রমন বাগানের সব গাছগুলোতে জল দিচ্ছিলেন।
যখন তিনি ঝোপের কাছে এলেন তখন সেখানে একটা চোরকে লুকিয়ে থাকতে দেখলেন। হে ভগবান, ওই লোকটা চোর হতে পারে, কিন্তু আমি ওকে একা ধরতে পারবো না। যদি আমি চিৎকার করি তবে তো ও পালিয়ে যাবে। পাড়া পড়শিদের ডাকতে হলে আমায় একটা বুদ্ধি খাটাতে হবে। বুদ্ধিমান রমন তখন একটা ফন্দি আঁটলেন। তিনি তখন তার বউকে ডাকলেন। লক্ষ্মী, জল নিয়ে এসো তো। এক্ষুনি আনছি, কিন্তু কি করবে? আমি একটু মুখটা ধুতে চাই। রমন সামান্য একটু জল তার মুখে নিলেন এবং ঝোপের পেছনে লুকিয়ে থাকা চোরের মুখে ছিটিয়ে দিলেন। লক্ষ্মী, আমায় আরেক ঘটি জল দাও না। রমনের স্ত্রী অবাক হয়ে গেলেন, তবুও তিনি আরেক ঘটি জল দিলেন, আর রমন আবার ওই চোরের মুখে তা ছিটিয়ে দিলেন। লক্ষ্মী, আমায় আরেক ঘটি জল দাও। রমনের স্ত্রীর ভীষণ আশ্চর্য লাগলো, তবুও তিনি আরেক ঘটি জল এনে দিলেন। কি হয়েছে তোমার? এমন কেন করছো? রমন কোনো উত্তর দিলেন না, কিন্তু এবার তিনি জল বউয়ের মুখেই ছিটিয়ে দিলেন। আর যেমনটি ভেবেছিলেন ঠিক তাই, ওর স্ত্রী চিৎকার করতে আরম্ভ করলেন। হে ভগবান, এ তুমি কি শুরু করেছো? আরে শোনো সবাই, এখানে এসো, দেখো ও পাগলের মতো ব্যবহার করছে। তার চিৎকার শুনে পাড়া পড়শি সবাই জড়ো হয়ে গেল। লক্ষ্মী দেবী সবাইকে ঘটনাটা খুলে বললেন। রমন, তুমি তোমার স্ত্রীর মুখে জল কেন ছিটিয়েছ? হে প্রিয় বন্ধুরা, আমি আমার স্ত্রীর মুখে ছিটিয়েছি তো সে সহ্য করতে পারছে না, কিন্তু এই ঝোপের পেছনে একটি লোক আছে, সে অনেকক্ষণ ধরে সহ্য করছে। আমি বারবার জল ছেটালেও ও চিৎকারও করেনি। পড়শিরা ঝোপের পেছন থেকে চোরকে ধরে আনলো এবং তাকে রাজার কাছে নিয়ে গেল। রমনের স্ত্রী আর পড়শিরা এবার বুঝে গেল যে রমন চোরকে ধরার জন্যই এমন অভিনয় করছিল। বাসনের সন্তান। বিজয়নগরে নকুল নামে এক ধনী ব্যক্তি ছিল। সে সবাইকে টাকা ও আনাজ ধার দিত, কিন্তু সে খুব লোভী ছিল আর গরিবদের লুটপাট করত। একদিন একটা লোক নকুলকে ধার করা বাসন ফেরত দিতে এলো। আরে কি এটা? এই বাসনগুলো তো ফেটে গেছে। আমায় প্রত্যেকটা বাসনে 5 টাকা করে দাও। নকুল, আরে এটা একটুখানি তো খারাপ হয়েছে, এইটুকুর জন্য এতগুলো টাকা নেবে? এই টাকাটা বাসন ঠিক করার জন্য দেবে। কিন্তু তুমি তো নতুন বাসনের দামের চেয়েও বেশি টাকা চাইছো। নকুল যাদের লুটেছিল তারা নকুলকে রামনের কাছে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। তারা সবাই রামনের বাড়ি গেল। রামন, দয়া করে আমাদের নকুলের হাত থেকে বাঁচাও। আরে কি হলোটা কি? তোমাদের সমস্যাটা কি? ওই শয়তান নকুলটা আমাদের সবাইকে লুটে খাচ্ছে। যেই টাকাও ধার দেয় তার উপর কয়েক গুণ সুদ নেয় ও। আচ্ছা, তো এই ব্যাপার। নিশ্চিন্ত হও, আমি ওকে উচিত শিক্ষা দেব। নকুলকে শিক্ষা দিতে রামন একটি উপায় বের করল। রামন নকুলের বাড়ি গেল। নমস্কার, আমার বাড়িতে পুজো। দুটো বাসন ধার পেতে পারি? এই নাও দুটো বাসন, কিন্তু এটা 2 দিনের মধ্যে ফেরাবে আর 10 টাকা ভাড়া লাগবে। 2 দিন বাদে রামন বাসন ফেরাতে নকুলের বাড়ি গেল। দুটো বড় বাসনের সাথে দুটো ছোট বাসনও দিল। এই নাও তোমার বাসন আর এই তোমার টাকা। আরে এ কি? এটা আমায় কেন দিচ্ছ? এই ছোট বাসনগুলো আমার না। আরে তুমি তো জানোই না যে দুটো বাসন তুমি আমায় দিয়েছিলে তারা সন্তান সম্ভবা ছিল। আমার বাড়িতে তারা দুটো বাসনের জন্ম দেয়, সেই হিসেবে এরাও তো তোমারই হলো না। নিয়ে নাও। রামনের কথা শুনে তো নকুলের প্রাণে খুশির তুফান উঠল। ও সযত্নে বাসনগুলি এই ভেবে রেখে নিল যে রামন একটা মূর্খ। কিছুদিন বাদে রামন আবার বাড়িতে বিয়ে বলে নকুলের থেকে 20টি বাসন ধার নিয়ে গেল। অনেক দিন হয়ে গেলেও রামন ওগুলি ফেরাতে এলো না। শেষে নকুল নিজেই রামনের বাড়ি গেল। রামন, তুমি তো ধার করা বাসন ফেরাতে এলে না। আরে হ্যাঁ, এবারেও তোমার সমস্ত বাসন সন্তান সম্ভবা ছিল। তাহলে এবার আমার বাসনের সাথে সব ছোটগুলোকেও আমায় দিয়ে দাও। ওহো, কি বলবো নকুল, বড় দুঃখের ব্যাপার। জন্ম দেওয়ার সময় সমস্ত বাসন ও তাদের বাচ্চারা ছোট বাসনগুলি মারা গেল। এবার নকুলের বুদ্ধি খুলে গেল।
ও নিজের স্বভাব পাল্টানোর সিদ্ধান্ত নিল। কিছু নায়ের জন্যে কিছু না। বিজয়নগরের কিছু লোক রমনকে ভারী ঈর্ষা করত, কেননা রমন যে রাজার খুব কাছের মানুষ। তার মধ্যে একজন ছিল ফল বিক্রেতা সমু। একদিন রমন তার দোকানে গেল। আরে রমন, এসো ভাই এসো, কেমন আছো তুমি? আমি ভালো আছি। তোমার খবর কি? তোমার ব্যবসা কেমন চলছে? খুব ভালো চলছে রমন। তুমি কিছু ফল কিনবে? সমু রমনকে এক ষড়যন্ত্রে জড়াবার চেষ্টা করছিল। হ্যাঁ, ফলগুলো বেশ তাজা মনে হচ্ছে। আমি কলা কিনতে চাই। এই পাকা ফলগুলো নিতে পারো রমন। অনেক ধন্যবাদ সমু। এর দাম কত? দাম এই কলাগুলোর কিছু নয় রমন, তোমার যত চাই নিয়ে যাও। রমন খুব সন্তুষ্ট হয়ে কয়েকটা কলা খেয়ে ফেলে। আহা, কলাগুলো খুব ভালো। ধন্যবাদ সমু। এবার আমি চললাম। হ্যাঁ, একটু দাঁড়াও রমন, তুমি আমায় কলার দাম দাওনি। কিন্তু তুমি তো বলেছিলে এর দাম কিছু নয়। তাহলে ঠিক আছে রমন, তুমি আমায় কিছু নয় ফেরত দাও। রমন বুঝতে পারল সমু ওর সঙ্গে ষড়যন্ত্র করছে। সে কিছুক্ষণ ভেবে নিজের থলিটা খালি করে দিল। এই থলিতে কি আছে বলো তো? এই থলিতে তো কিছুই নেই। আচ্ছা, তবে এটা নিয়ে নাও সমু। এটাই তো তুমি চাইছিলে না? সমুর নিজের মূর্খতায় লজ্জিত হওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। বেগুন চুরি। কৃষ্ণদেব রায় নিজের মালিককে বিশেষ ধরনের বেগুন চাষ করতে বললেন, যাতে বীজ না থাকে। রাজার সাথে আহার করতে গিয়ে রামানও ওই বেগুনের স্বাদ নিল। ওর খুব পছন্দ হলো খেয়ে। বাড়ি ফিরতেই, এই যে শুনছো, আমি রাজার সাথে আহার করলাম। রান্নায় একটা বিশেষ ধরনের বেগুনের তরকারি হয়েছিল, অতিশয় সুস্বাদু ছিল, আর ওতে বীজও ছিল না। বীজ ছাড়া বেগুন? আরে বাহ, আমার জন্য নিয়ে আসুন না, আমিও খেতে চাই। এটা তো কঠিন ব্যাপার। ওই গাছটা রাজবাগানে আছে। মালিটা বড়ই খিটখিটে, ও কাউকে ঢুকতে অবধি দেয় না। কিন্তু রামান চাইতো ওর বউকে খুশি রাখতে। ও লুকিয়ে রাজবাগানে গেল আর কিছু বেগুন পেড়ে চুপি চুপি নিয়ে এলো। রামানের বউ ওই বেগুন দিয়ে খুব স্বাদু একটা তরকারি বানালো। ওগো শুনছো, খাবার তৈরি। বাইরে ছেলেটা ঘুমোচ্ছে, ওকেও ডেকে আনো না গো। বেগুনটা এত ভালো রেঁধেছি, ওরও অবশ্যই খুব পছন্দ হবে। রামন ছেলেকে ডাকার জন্য এক বালতি ভর্তি জল ওর মাথায় ঢেলে দিল। ওই বৃষ্টি 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 হচ্ছে রে। পরের দিনই রাজার কাছে বাগানে চুরির খবর এলো। রাজার সন্দেহ রামনের ওপর পড়ল। তিনি ভাবলেন বাচ্চারা কখনো মিথ্যে বলে না, তাই রামানের ছেলেকে দরবারে ডেকে পাঠালেন। বাবা, কাল আহারে তুমি বেগুনের তরকারি খেয়েছিলে, তাই না? আজ্ঞে মহারাজ, খুবই সুস্বাদু ছিল। আচ্ছা, কাল তুমি কখন খেয়েছিলে? কাল রাতে যখন বৃষ্টি এলো তখন আমি জেগে গেলাম, তারপরে আহার করলাম। মা বেগুনের তরকারি রেঁধেছিল। কিন্তু আগের রাতে বৃষ্টি হয়নি, তাই রামানের উপর থেকে রাজার সন্দেহ দূর হল।